শুভেন্দু অধিকারী মারা গেছে। তবে এই যে শুভেন্দু অধিকারী মৃত্যুবরণ করছে, এই কথাটা লেখার পিছনে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মারা গেছেন। সকালে কলকাতার পাম এভিনিউয়ে নিজ বাড়িতে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, আর শেষে এসে এই শেখ হাসিনার চক্করে পড়ে যেহেতু সে দায় স্বীকার করে নিচ্ছে, হত্যা এবং ধর্ষণের দায় যেহেতু সে স্বীকার করে নিচ্ছে, কোনো কথা নাই, ডিরেক্ট ওর ফাঁসি কার্যকর করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আগামী 1 সপ্তাহের মধ্যে। এইখানে কোনো হাঙ্কি পাঙ্কি নাই, কোনো কথা নাই। একে তো ভাই ওই শাহবাগে নিয়ে যাইতে হবে এবং সারা দেশের সমস্ত মিডিয়ার সামনে ওপেন তাকে ওইখানে ওপেন তাকে এই পৃথিবী থেকে বিদায় করতে হবে এবং বিদায় আগে একটু একটু করে নিতে হবে তার অঙ্গ থেকে, একটু একটু করে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে সবাই সামনে অন ক্যামেরা এই পৃথিবী থেকে বিদায় করতে হবে। এরকম দৃশ্য দেখা দেন, দেখবেন কেউ আর সাহস পাবে না, ভয় ঢুকে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে এবং এটা ঈদের পরেই এই কার্যক্রম শুরু হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে। সালাউদ্দিন আহমেদ ইজ নট ফিট ফর হোম মিনিস্ট্রি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তিনি ফিট না। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিতে বাধ্য হবেন তারেক রহমান। আমার দেশের বীর সৈনিকরা বীরের মতো জবাব দিয়েছে, কত বড় কাপুরুষের পরিচয় দিয়েছে এই ভারতীয় সেনাবাহিনী। আমার দেশের দিকে যদি একটা গুলি ছোড়া হয়, ভারতের দিকে 10টা গুলি ছোড়া হবে। আমার বাংলাদেশের একটা সৈনিককে হত্যা করা হলে ভারতের 10টা সৈনিককে হত্যা করা হবে। দর্শক, শিশু আসিয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর আরো একটি লোমহর্ষক ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটি সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছেন। এমনকি এই ঘটনার পর সাথে সাথে কিন্তু অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে, তার স্ত্রী সহ। প্রিয় দর্শক, এখন প্রশ্ন উঠছে, যেহেতু অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধী তার সকল দোষ স্বীকারও করে নিয়েছে, এরপরও তাকে কেন জেলে পাঠানো হলো? তাকে কি সরাসরি ফাঁসির কাস্টে পাঠানো যেত না? দর্শক, দেশের জনগণ এই মুহূর্তে ফুঁসে উঠেছে এবং তারা বলছে, যদি সরকার তাদের বিচার করতে না পারে তবে জনগণ তাদের নিজের হাতে বিচার তুলে নিতে বাধ্য হবে। এমনকি এই শিশু রামিসার পিতা তো ইতিমধ্যেই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন, এই রাষ্ট্র আমার কন্যা হত্যার বিচার করতে পারবে না, কেননা এই রাষ্ট্রের এরকম কোনো রেকর্ড নেই। প্রিয় দর্শক, আপনাদের মনে করিয়ে দিলে একটু সুবিধা হবে, শিশু আসিয়াকে যখন ধর্ষণের পর হত্যা করা হয় তখন আইনমন্ত্রী ছিলেন জনাব আসিফ নজরুল। তিনি আইনমন্ত্রী থাকা অবস্থায় তিনি নিজেই আইনমন্ত্রী ছিলেন এবং নিজেই এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে পোস্ট দিয়েছিলেন। এমনকি তিনি বলেছিলেন 3 মাসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার হবে। প্রিয় দর্শক, 3 মাস গড়িয়ে এখন কয় মাস চলে গিয়েছে আমরা সেটাও সঠিকভাবে বলতে পারবো না। প্রিয় দর্শক, এই হত্যাকাণ্ডের ক্ষেত্রেও কি এমনটা হবে, নাকি আপনি আশা করছেন যে যেহেতু এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি দোষ স্বীকার করেছে, সুতরাং তাকে শাহবাগে নিয়ে গিয়ে প্রকাশ্যে ফাঁসি দেয়া হোক? দর্শক, সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এর সাথে সাথে ভারতের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীকে নিয়েও বেশ কিছু খবর ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, সেগুলোর সত্যতা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। গত 24 ঘন্টায় 3টা শিশু ভাই নির্যাতন হয়েছে, এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে, যার আসামি ধরা পড়ছে। আসামি বলতেছে যে আমি খুন করছি, আমি হত্যা করছি, আমি জুলুম করছি। তারপরও তাকে এখন ওই জেলখানায় নিয়ে সরকারি টাকায় ভাত খাওয়াইতে হবে, রুটি খাওয়াইতে হবে। এই মামলা চলতে থাকবে। একে কেন লালন পালন করতে হবে সরকারি টাকায়? আমরা গরিবের ট্যাক্স দিয়া একে কেন বাঁচায় রাখতে হবে? একে তো ভাই ওই শাহবাগে নিয়ে যাইতে হবে এবং সারা দেশের সমস্ত মিডিয়ার সামনে ওপেন তাকে ওইখানে ওপেন তাকে এই পৃথিবী থেকে বিদায় করতে হবে এবং বিদায় আগে একটু একটু করে নিতে হবে তার অঙ্গ থেকে, একটু একটু করে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে সবাই সামনে অন ক্যামেরা এই পৃথিবী থেকে বিদায় করতে হবে। এরকম দৃশ্য দেখা দেন, দেখবেন কেউ আর সাহস পাবে না, ভয় ঢুকে যাবে। আসিফ নজরুল সেদিন যদি ওই বিচারটা কইরা ফেলতে পারতো, ওইখানে কি না করতো ডক্টর ইউনূস যে না এই বিচারটা কইরো না? 3 মাসের মধ্যে যদি ওই বিচারটা করতে পারতো না, আজকে এই বাবা বলতো না যে আমি বিচার চাই না। কারণ
তোমরা 15 দিন পরই ভুইলা যাইবা। এই বিচার হবে না কোনোদিন। নতুন আরেকটা ঘটনা আসবে, সেটা নিয়ে তোমরা আলোচনা করবা। আমার মেয়ের কথা তোমরা কেউ মনে রাখবা না। আরে আমার 7 বছর, আমি 7 বছর তারে বুকে নিয়ে ঘুমাইছি। এখন আমি কিভাবে ঘুমাবো বলে কাঁদতেছে, চিৎকার করতেছে। কিন্তু সরকার কোথায়? সরকার বলতে আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি কোথায়? আপনি নীরব কেন? আপনার তো উচিত ছিল ওই বাবার কাছে চলে যাওয়া, ওই বাবাকে বলা, হ্যাঁ আমরা বিচার করব এবং এই বিচার করে দেখাইতেছি 7 দিনে না হলে 3 মাসের মধ্যে। আপনারা সবাই মিলে একটা আইন পাস করেন না, ইমার্জেন্সি ডাকেন সংসদের সবাইকে, সবাই মিলে আইন পাস করলেই তো হয় যে আমরা 90 দিনের মধ্যে এই বিচার কার্য শেষ করব এবং এই বিচারের রায় হবে ওই শাহবাগে। ওপেন, শুধু ওপেন বিচার করতে হবে। আপনারা আইন পাস করে নিলেই তো হয়। হয়তো আপনারা এটাও বলতে পারেন যে আমরা ঘরে ঘরে যাই কি পাহারা দিমু? ওই যে সাগর রুমি হত্যা মামলার সময় কি বলছিল শেখ হাসিনা যে আমরা কি ঘরে ঘরে যাই পাহারা দিমু? ঠিক এই কথা আপনারা কি বলবেন? নিশ্চয়ই কথা বলা উচিত হবে না। এই ধরনের কথা না বইলা আপনারা অ্যাক্টিভ হন। ওই যে আপনি বলছিলেন মাদক নিয়ে জিরো টলারেন্স, আর মাদক মাইনা নেওয়া হবে না। এরপরে কি মাদক থামছে? এই যে অমানুষটা এই নৃশংস কাজটা কিভাবে করতে পারছে? সুস্থ মস্তিষ্কে? না, একদমই না। মাদকের এফেক্ট, মাদক ছায়া গেছে তো। এই পশুগুলার পাশে অনেকেই কালো কোট পয়রা এসে দাঁড়ায় যায় তাদেরকে বাঁচাইবার জন্য। এরা তখন বাঁচার জন্য জমি বাড়ি সবকিছু বেচা মামলা চালাইতে থাকে। আমি একবার শুনছিলাম একজন উকিলের মুখে, উনি বলতেছিল কি ভয়াবহ কথা শুনেন। উনি কি বলতেছে, যে মারা গেছে সে তো মইরাই গেছে, আর যে জীবিত আছে তাকে মাইরা ফেলাইতে হবে কেন? তাকে হত্যা করতে হবে কেন? আইন তাকে বাঁচার অধিকার তো দেয়। এরকম যুক্তি দিতেছিল। চিন্তা করছেন কি ভয়াবহ কথা? জুলুমকারী নিজে বলতেছে আমি জুলুম করছি। আমার তো মনে হয় 36 ঘন্টার মধ্যে শাহবাগে আইনা ওর বিচার কার্যকর সবাই সামনে দেখানো উচিত। একজন মেয়ের বাপ হিসেবে আমি এই দাবি রেখে গেলাম আপনাদের কাছে। যাবার আগে ছোট্ট দুটা কথা বলা যায়। যে বাবা বলতেছে আমি বিচার চাই না, সে বাবার কাছে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যায় কথা দিত তাকে বুকে জড়ায়া যে আর বিচার পাবেন না মানে আমি বিচার করুম, আর সেটা যদি বাস্তবায়ন করতে পারে বর্তমান সরকার, সবাই ভালোবাসা পাবে না? নিশ্চয়ই সবাই ভালোবাসা পাবে। ভালোবাসার জবাব ভালোবাসা, আর ঘৃণার জবাব ঘৃণা। বেশ কয়েকজন মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ইজ মাস্ট ফর মিস্টার তারেক রহমান। তারেক রহমান মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার অচল। অনেকে বলেন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কিন্তু সালাউদ্দিন আহমেদ ইজ নট ফিট ফর হোম মিনিস্ট্রি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তিনি ফিট না। হ্যাঁ, তাকে আইনমন্ত্রী করা হোক, দ্যাটস ভেরি গুড। আইনমন্ত্রীকে রাস্তাঘাটে অতটা দৌড়াতে হয় না, অথবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য তাকে জবাবদিহি করতে হয় না। আইনমন্ত্রীর কাজ বেশিরভাগই অন দি টেবিল, ইনডোর। এই কাজগুলো স্বরাষ্ট্রমন্ত্রী ভালো করেন, কিন্তু তার জন্য যে বিশাল দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী কমপ্লিটলি ব্যর্থ। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিতে বাধ্য হবেন তারেক রহমান। কারণ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সামান্যতম উন্নতি সালাউদ্দিন আহমেদ করতে পারছে না। পুলিশের থেকে শুরু করে আরো নানান দিক যেগুলো আছে, কোনো বিষয়ে সামান্য উন্নতি মিস্টার তারেক রহমান করতে পারছেন না। যার ফলে তারেক রহমানের পদত্যাগ কিংবা তার চলে যাওয়াটা অনিবার্য হয়ে উঠতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। অন দি আদার হ্যান্ড, আইনমন্ত্রী তিনি নিজে আইনমন্ত্রী হিসেবে আবার পারফেক্ট নন। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ের যে ধারাবাহিক ব্যর্থতা, কোনো একটা মন্ত্রণালয়ের সামান্যতম সফলতা নেই। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী, আগামী বাজেটের কয়েক মাস পর পর্যন্ত তার মেয়াদ নির্ভর করবে। বাজেটে যদি সরকার অস্থির পরিস্থিতিতে পড়ে, তারপরে অর্থমন্ত্রীকে মানুষ গালাগালি শুরু করবে। তো তারেক রহমান এরকম কিছু প্ল্যান আছে। আবার দেখেন, এই খলিলুর রহমানকে নিয়ে এমন বেকায়দা করেছেন যে এখানে বিএনপি সরকারকে মার্কিন বলয় থেকে বের হতে বাধ্য হচ্ছে। তারা মার্কিন বলয় থাকতে পারছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পয়সাপাতি দিতে পারছে না। এখন কি করবে? অন দি আদার হ্যান্ড, এমন একজন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, তার কাজই হচ্ছে মার্কিন দালালি করা। তিনি নিয়োগ পেয়েছেন মার্কিন দালালি কোটায়। তাহলে সরকারের ফরেন পলিসি, মার্কিন প্রো চীন, প্রো চায়না ফরেন পলিসি এই খলিল রহমানকে দিয়ে অপারেট করা তারেক রহমানের পক্ষে সম্ভব নয়। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। তো দর্শক, এই জায়গায় সরকার একটা বেকায়দার পরিস্থিতি বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বেশ কয়েকজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে বা পদত্যাগ করতে হতে পারে। দর্শক, জনগণ সরব হচ্ছে এবং পদত্যাগ দাবি করছে, রাজনৈতিক দলগুলো সরব হচ্ছে, পদত্যাগ দাবি করছে। সেটা নিয়ে মূলত আলোচনা। সরকার নিশ্চুপ থাকছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। হ্যাঁ, এই স্বরাষ্ট্রমন্ত্রী একটা কঠিন ধরা খেয়েছেন। তিনি প্রণয় ভার্মার সাথে সাক্ষাতে পায়ের উপর পা তুলে প্রণয় ভার্মাকে ডমিনেটিং স্টাইলে বলেছিলেন। অনেকটা স্বরাষ্ট্রমন্ত্রী ভাবছিল তিনি মাস্টার, তিনি বস, বিগ বস। একটা ডমিনেটিং মুডে বলেছিলেন যে আর যেন সীমান্ত হত্যা না হয়, সীমান্ত হত্যা যেন বন্ধ হয়ে যায়, আমরা সীমান্ত হত্যা দেখতে চাই না। তার মানে বড় ভাই ছোট ভাইকে নির্দেশ দিয়েছেন, এরকম একটা ভাব। কিন্তু দর্শক, আমরা যেটা দেখছি যে সীমান্ত হত্যা শুধু হচ্ছেই না, বরং বিএনপি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
সীমান্ত হত্যা হচ্ছে এবং তারা এটাকে উদযাপন করছে। এর মানে পাল্টা ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখন সীমান্ত হত্যার জন্য কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও দায়ী, এটাও কিন্তু বুঝতে হবে। আমরা সবসময় একপাক্ষিক কথা বলি, যদিও সীমান্ত হত্যাকে কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই। যেমন কখন ভারত বিএসএফ বাংলাদেশি নাগরিককে হত্যা করার সুযোগ পায়, যখন বাংলাদেশের নাগরিকরা নিয়ম লঙ্ঘন করে সীমান্ত ক্রস করার চেষ্টা করে বা বিপদ সীমা অতিক্রম করে তখন। এখন বিপদ সীমা অতিক্রম করে, এটা তো একটা বাংলাদেশের আইনের ব্রিজ। তো বাংলাদেশের আইনের যে লঙ্ঘন, এর দায়টা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এখানে সীমান্তের চোরাচালান থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসা, মাদক কারবারি, এগুলো বন্ধ করতে পারছে না। এগুলোকে কেন্দ্র করে সীমান্ত হত্যার ঘটনা ঘটে বেসিক্যালি। একদম নিরীহ মানুষ যার কোনো দোষ নাই, তাকে বিএসএফ যে হত্যা করে, বিষয়টা কিন্তু এরকম না। তবে এটাও মনে রাখতে হবে যে চোরা কারবারি হোক, গরু চোর কিংবা মাদক চোর হোক, তাকে হত্যা করা এটা বেআইনি, তাকে গ্রেপ্তার করতে পারে। তো যাদেরকে বিএসএফ হত্যা করে তারা মূলত গ্রেপ্তারযোগ্য, তারা যে একদম দুধের ধোয়া তা না, গ্রেপ্তারযোগ্য, হত্যাযোগ্য নয়। আর সর্বোচ্চ যদি বল প্রয়োগ করতে হয় তাহলে হাঁটুর নিচে গুলি করতে পারে, নন লেথাল ওয়েপন ব্যবহার করতে পারে, কিন্তু না, তারা একদম সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে বুকে বা এমন জায়গায় টার্গেট কিলিং, এমন জায়গায় গুলি করে যাতে সে মারা যায়। তো এগুলো কোনো কিছুই স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পারছে না। আর দেশে একের পর এক শিশু হত্যা, নারী হত্যা, 4 মার্ডার 5 মার্ডার, একই পরিবারের 4 জন হত্যা, এরকম ঘটনা ঘটতেই থাকে, কিন্তু তাদেরকে সালাউদ্দিন আহমেদের পুলিশ ধরতে পারছে না। এবং চাঁদাবাজি, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির একটা প্রমাণ। চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, বিএনপির অন্তর্কন্দর বন্ধ করতে পারছে না, কিছুই তো করতে পারছে না। সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাব আমার দেশের বীর সৈনিকরা বীরের মতো জবাব দিয়েছে। ভারতের লজ্জা নাই, যদি লজ্জা থাকতো তো বাংলাদেশের দিকে গুলি ছোড়ার মতো তাদের সাহস থাকতো না। তারা নির্লজ্জ একটা জাতি। 2001 সালে বারাইবাড়ির যুদ্ধে তাদের 16টি লাশ ধান খেতে ফালিয়ে দিয়ে তারা পালিয়ে গেছিল। আর আমার দেশের বীর সৈনিকরা যুদ্ধ করে 2 জন শাহাদাত বরণ করেছিল। এই 2 জনকে সম্মানিতভাবে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদেরকে নিয়ে আসছে। তারা কাপুরুষ, তারা নির্লজ্জ জাতি, সেজন্য তারা তাদের সহকর্মীদেরকে, সহযোদ্ধাদেরকে পালিয়ে দিয়ে তারা চলে গেছে। এই 16 জনকে হত্যা করেছে। 16 জনের মধ্যে অনেকে আহত ছিল, কিন্তু তারা পালিয়ে দিয়ে চলে যাওয়ার কারণে তারা মারা গেছে। কত বড় কাপুরুষের পরিচয় দিয়েছে এই ভারতীয় সেনাবাহিনী। এই ভারতীয় বর্ডার গার্ড কত বড় কাপুরুষ, কত বড় নির্লজ্জ। তারা লজ্জা যদি থাকতো বাংলাদেশের দিকে গুলি ছড়ার মতো, তাদের রুচি থাকতো না। তাদের রুচি নাই, লজ্জাহীন এবং একটা কাপুরুষ। কেমন কাপুরুষ হলে এমন কাজ করতে পারে? সহযোদ্ধাদেরকে ফালিয়ে ধান খেতে ফালিয়ে দিয়ে চলে গেছিল। এই বারাইবাড়ির যুদ্ধে আমার দেশের বীর সৈনিকেরা বীরের মতো লড়ে 2 জন শাহাদাত বরণ করেছিল। তার সহযোদ্ধারা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সেখান থেকে নিয়ে আসছিল। আর ওই কাপুরুষের বাচ্চারা তাদের লাশগুলিকে ধান খেতে ফালিয়ে দিয়ে চলে গেছিল। অনেকে আহত ছিল, পরে মারা গেছে। কিন্তু এই কাপুরুষের যাত্রা যদি তাদেরকে নিয়ে যেত তাহলে হয়তো 2-1 জনকে বাঁচানো যাইত। কিন্তু এই কাপুরুষের পরিচয় দিয়ে সীমান্তে আসে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে। আমার দেশের দিকে যদি একটা গুলি ছোড়া হয়, ভারতের দিকে 10টা গুলি ছোড়া হবে। আমার বাংলাদেশের একটা সৈনিককে হত্যা করা হলে ভারতের 10টা সৈনিককে হত্যা করা হবে। আমার দেশের একটা নিরীহ মানুষকে এই নরপিশাচুরা যদি গুলি করে হত্যা করে, তাহলে ভারতের 10টা সৈনিককে হত্যা করব। আমরা সাধারণ নিরীহ ভারতীয়দেরকে হত্যা করব না, কারণ একটা নিরীহ মানুষের কোনো অপরাধ নাই। তারা নিরীহ মানুষগুলি তারা জীবিকা অর্জনের জন্য তারা হয়তো গরুর রাখাল অথবা ক্ষেত খামারি তারা কাজ করতে যায়, তখন এই ভারতীয় কাপুরুষের বাচ্চারা নরপশুরা গুলি করে তাদেরকে হত্যা করে। আমার দেশের একটা শিশু ফেলানিকে হত্যা করে তারা কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। ইনশাল্লাহ 100 বছর পরে হলো আমরা এই ফেলানি হত্যার বিচার করবই করব ইনশাল্লাহ। হিন্দু হওয়ার জন্য যদি কোনো মুসলমান ভাইকে ঘৃণা করতে হয়, আমারে মাফ করবেন, আপনি হিন্দু হতে পারেন না, আপনি কোনো সরকারের পালিত কুকুর। এই কথাটা তিনি বলতেছেন যে একজন হিন্দু প্রমাণ করার জন্য যে আমি পাক্কা হিন্দু, মুসলমানকে ঘৃণা করতে হবে, আপনি হিন্দু না, আপনি দলের দালালি করতেছেন। কত সুন্দর কথা বলছেন, মার্শাল্লাহ ভাই, তোরে স্যালুট। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা কিছুটা অবাক হয়েছেন। শুভেন্দু অধিকারী মারা গেছে, তাই না? কেন লিখলাম? স্ক্রিনে একটা ভিডিও চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। খামারে অনেকগুলো গরু অসুস্থ অবস্থায় পড়ে আছে। কয়েকদিন আগেও ভিডিওতে দেখলাম রাস্তায় গরু ছেড়ে দিচ্ছে। অনেক ধরনের ভিডিও আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের যে অবস্থা। বিশেষ করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমান হিন্দুর যে একটা দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করা হচ্ছে, এটাতে কতটুকু তারা সাকসেস হবে জানি না। তবে এই যে শুভেন্দু অধিকারী মৃত্যুবরণ করছে, এই কথাটা লেখার পিছনে একজন মুসলমান হিসেবে না, একজন হিন্দু ভাইয়ের উপর আমার ধর্ম আমাকে কি শিক্ষা দেয় যে কারুর ধর্মের উপরে জুলুম করো না। একজন হিন্দু ভাই হাজার হাজার টাকা ঋণ করে গরু লালন পালন করছে, কুরবানিতে মুসলিমদের কাছে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করবে।
সেই মানুষগুলোরে বিষ খাওয়ায়া মারার অবস্থা করছে শুভেন্দু। এই সকল মানুষ এখন রাস্তায় নামতেছে, গরু মরতেছে, মুসলমানদেরকে অত্যাচার করতেছে। এই ব্যক্তি বেঁচে থেকেও মরে গেছে। দুদিন আগেও রাস্তায় রাস্তায় হকারি করত, এখন মুখ্যমন্ত্রী হয়েছে। কয়দিন টিকতে পারবে আমি জানি না। তবে এই ব্যক্তিটা যদি মারা যায়, যারা ভোট দিয়ে তারে নির্বাচিত করছে, সেই হিন্দু সম্প্রদায়ের মানুষরা অনেক খুশি হবে আমি মনে করছি। কারণ হিন্দু ভাইরা যেভাবে তার বিরোধিতা শুরু করেছে, মানুষ শুধু বেঁচে থাকলে সে বাঁচে না। আমাদের হাদি ভাই মারা গেছে, শহীদ শরীফ ওসমান হাদি, কিন্তু আমাদের কাছে তিনি এখনো জীবিত। হাজার হাজার বছর তিনি কবিতায়, গানে, স্মৃতির পাতায়, বইয়ের পাতায়, মানুষের মুখে মুখে সে থাকবে, মানুষের অন্তরে, মানুষের দোয়ায় সে থাকবে। কিন্তু মানুষ ক্ষমতা পেলে এই নষ্ট রাজনীতি কেন করে? ক্ষমতা কি চিরস্থায়ী? নরেন্দ্র মোদী সারা জীবন বাঁচবে? শুভেন্দু অধিকারী আপনি সারা জীবন বাঁচবেন? এই যে আপনার ধর্মের মানুষদেরকে আপনি কষ্ট দিচ্ছেন, এই নিয়মটা গোমাতা কি? এটা কথা বলতে গেলে কথা বলা বেশি হয়ে যাবে, বেশি কথা বলতে চাই না। শুধু এতটুকু বলি, মানুষটা কষ্ট দিয়েন না। আপনাদের ভাষায় বলে, আপনাদের ভগবান আপনার ভালো করবে, মানুষটা কষ্ট দেন। আপনাদের ধর্ম কি মানুষকে কষ্ট দেওয়া শেখায়? দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।